আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্য মূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে 715 জন ওএমএস ডিলারের মাধ্যমে মোট 715টি বিক্রয় কেন্দ্রে 733 মেট্রিক টন চাল ও 796 মেট্রিক টন আটা বিক্রয় চলমান থাকবে। এর মধ্যে ঢাকা মহানগরী 10টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন 30 মেট্রিক টন এবং 126টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে 124 মেট্রিক টন চাল ও 66 মেট্রিক টন আটা বিক্রয় চলমান থাকবে বলে জানায় খাদ্য মন্ত্রণালয় সূত্র। অনুমোদনহীন মেডিকেল ডিভাইস আমদানি সহ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মেডিকেল টেস্টিং কিট জালিয়াতির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর ও বনানী এলাকার 3টি প্রতিষ্ঠানের মূল হোতাসহ 9 জনকে গ্রেফতার করল র্যাব 2। শুক্রবার রাজধানীর বছিলায় র্যাব 2 এর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরানুল্লাহ সরকার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় বায়োল্যাব ইন্টারন্যাশনাল ও তাদের সহযোগী প্রতিষ্ঠান, বনানী থানাধীন এলাকায় অবস্থিত অ্যাকশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড এবং হাইটেক হেলথ কেয়ার লিমিটেড নামে 3টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র্যাব 2। এ সময় বিপুল পরিমাণে কয়েক কোটি টাকা মূল্যের অনুমোদনহীন মেডিকেল ডিভাইস, মেয়াদ উত্তীর্ণ মেডিকেল টেস্টিং কিট জব্দ করা হয়। শুক্রবার দুপুরে র্যাব 2 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরানুল্লাহ সরকার। র্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কিছু অসাধু প্রতিষ্ঠান অননুমোদিত মেডিকেল ডিভাইস আমদানি করেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ করোনা টেস্টিং কিট ও রিএজেন্ট সহ অন্যান্য রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন রোগের টেস্টিং কিট ও রিএজেন্ট সমূহ মজুদ এবং বাজারজাত করে আসছে। র্যাবের আভিযানিক দল ঘটনাস্থল হতে আটকসহ বিপুল পরিমাণ অননুমোদিত, মেয়াদ উত্তীর্ণ এবং জাল মেয়াদ উৎকীর্ণ ভেজাল মেডিকেল টেস্ট কিট ও রিএজেন্ট জব্দ করে। এছাড়াও তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো 2010 সাল থেকে অনুমোদনহীন মেডিকেল ডিভাইস আমদানি করার পাশাপাশি ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ করোনা টেস্টিং কিট ও রিএজেন্ট সহ অন্যান্য রোগ নির্ণয়ে ব্যবহৃত সরঞ্জাম বাজারজাত করে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মেয়াদ উত্তীর্ণ মেডিকেল সরঞ্জামগুলোর মেয়াদ পরিবর্তন করে সরবরাহ করত বলেও র্যাবের কাছে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। এই সকল টেস্ট কিট দিয়ে ডায়াবেটিস, জন্ডিস, নিউমোনিয়া, করোনা, ক্যান্সারের মতো রোগের পরীক্ষা করা হতো বলে জানান তিনি। মেয়াদ উত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এরকম টেস্ট কিট ও রিএজেন্ট সমূহ দেশি বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে অতি স্বল্প মূল্যে সংগ্রহ করে এবং পুনরায় তাতে বর্ধিত মেয়াদ বিশেষ মুদ্রণ যন্ত্রের সাহায্যে বা মুদ্রণ টেম্পারিংয়ের মাধ্যমে এই সকল টেস্টিং কিট ও রিএজেন্ট সমূহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। যেমন জন্ডিস, ডায়াবেটিস, নিউমোনিয়া, করোনা, ক্যান্সার সহ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে টেস্টগুলো ল্যাবগুলোতে করা হয় সেই টেস্টগুলো করার জন্যই এই সকল রিএজেন্ট ব্যবহার করা হয়। র্যাবের এমন অভিযানে স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষেরা। এই সকল অসাধু চক্র দেশের চিকিৎসা খাতকে নষ্ট করেছে, তাই অব্যাহত থাকুক এমন অভিযান, নিরাপদ হোক চিকিৎসা ব্যবস্থা, এমনটার প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রমজান ও দেশব্যাপী লকডাউন হওয়ায় বাজারের সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। শুক্রবার রাজধানী বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে কিছুটা কমেছে মুরগির দাম। মাছের দাম রয়েছে স্বাভাবিক, তবে বাজারের ক্রেতা সমাগম ছিল কম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। করোনা ভাইরাসের কারণে সরকারের দেওয়া দ্বিতীয় দফা লকডাউন ও রমজানকে সামনে রেখে সকল প্রকার শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। বেগুনের কেজি 80 থেকে 100 টাকা, লেবুর হালি 30 থেকে 40 টাকা। তাছাড়া অন্যান্য সবজি কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা করে। লকডাউনের কারণে ক্রেতা সাধারণের সমাগম কম থাকায় রমজানের মাঝেও পেঁয়াজ, আলু, রসুন ও আদার দাম স্বাভাবিক রয়েছে। লকডাউন শুরু হয়েছে, এখন মানে সবজির দাম একটু বেশি। যারা বর্তমানে আজ 2 দিন ধরে যারা বেগুন চলে 80 টাকা হইতে 100 টাকা কেজি। প্রত্যেকটা সবজির দামই মোটামুটি ডাবল। এখানে আসলে সরকারের কোনো তদারকি নাই। রোজা ও দ্বিতীয় দফা লকডাউনের তৃতীয় দিনেও মাছ, গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে। কমেছে মুরগির দাম। তেল, ডাল, চিনি ও ময়দার দাম তুলনামূলক হারে বৃদ্ধির কথা থাকলেও এখনও আগের দামই বিক্রি হচ্ছে।
আপনার কক হয়েছে যায় 280 টাকা কেজি, বেশি 70 টাকা, 270 টাকা 60 টাকা বেশি। আর আগের মতো জায়গাতে কাস্টমার বাজারে ঢুকতেছে না, এই জন্য মাছের অনেক কম। গ্রীষ্মকালীন সময়ে বোরো ধানের মৌসুম, তাই নতুন ধানের চাল বাজারে নামতে শুরু করায় চালের দাম বাড়ার কোনো লক্ষণ নেই বললেন এই বিক্রেতা। আমাদের দেশি চাউলটা আপনার অনেক দিন থেকেই একই দামে আছে, আর রমজান উপলক্ষে আসলে সবাই লকডাউন শুনে সবাই বাজার করে নিয়ে গেছে, এখন বাজার পুরো ফাঁকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার তাগিদে রাজধানীর বাজারগুলোতে ভিড় করছে ক্রেতারা। নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এ অবস্থায় প্রশাসনের আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। সেই সাথে রমজানের দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবার দেশের খবর। লকডাউনের মধ্যেই খাগড়াছড়ির মানিকছড়িতে মেলা নামে চলছে অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর। করোনা মহামারীতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ লকডাউন কার্যকর করার কথা থাকলেও শুধুমাত্র মানিকছড়ি উপজেলাতেই দেখা যায় এর ভিন্ন চিত্র। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে কতিপয় একটি প্রভাবশালী চক্র উপজেলা জামতলী এলাকায় মেলা নামে চালাচ্ছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। রাতভর এই মেলায় অন্তত কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে, আর এসব যেন দেখার কেউ নেই। ময়মনসিংহের ভালুকার হবির বাড়ির ডোবালিয়াপাড়া এলাকার একটি নির্মাণাধীন কারখানার কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে বসতঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ভালুকা মডেল থানা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শুক্রবার বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার সেটিং করার সময় বিস্ফোরণ ঘটলে আহত হয় 4 জন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার সেটিং লিকেজ থাকায় গ্যাসের চুলা জ্বালানোর সময় ওই লিকেজ থেকেই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন। কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় অস্ত্র সহ রায়হান নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি অস্ত্র ও 1 রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার রাত 10:30 দিকে শহরের কলাতলির বখতিয়ার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রায়হানের বিরুদ্ধে এর আগেও ডাকাতি সহ কয়েকটি মামলা ছিল বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। শুক্রবার বিকেল 3:30টায় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর ভাবলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন। এ ঘটনায় আহত হন আরও 1 জন। টিন ভর্তি একটি ট্রাকে করে বগুড়া রংপুরের দিকে যাচ্ছিলেন 5 জন। ট্রাকটি চর বাবলা এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দেয়। এতে টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নানান রকম সংকট ও সমস্যায় ভুগছে নোয়াখালীর 120 শয্যা বিশিষ্ট কোভিড-19 হাসপাতাল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করোনায় আক্রান্ত রোগীরা। নামে হাসপাতাল হলেও সংকট রয়েছে ওষুধ, অক্সিজেন, বিদ্যুৎ এবং নিরাপদ পানির। দক্ষ জনবলের অভাবে বেহাল দশায় আইসিইউ। নিরাপত্তা ব্যবস্থা না থাকে পানযোগ্য পানি সহ প্রয়োজনীয় সামগ্রী কিনতে রোগী ও স্বজনদের ঘোরাঘুরি করতে হয় লোকালয়ের দোকানগুলোতে। নোয়াখালী জেলা প্রতিনিধি নাজিমুদ্দিন মিলনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শারমিন মনির। নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শহীদভুল স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে 120 বেড কোভিড-19 হাসপাতাল। নোয়াখালীতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,823 জন। এ পর্যন্ত করোনায় নোয়াখালীতে মৃত্যু হয় 99 জনের। প্রতিষ্ঠার 1 বছর পরও নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। অক্সিজেন সহ বিভিন্ন সেবা পেতে হাসপাতালে কর্মরত লোকদের দিতে হয় অতিরিক্ত ঘুষ। হাসপাতাল গেটে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় করোনা রোগীরা যখন তখন ওষুধ, পানি সহ প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মিশে যাচ্ছে সাধারণ মানুষের সাথে। সংক্রমণের ভয়ে ক্ষুব্ধ দোকানদার ও এলাকাবাসী। স্টেডিয়াম করোনা হসপিটাল, এখান থেকে করোনা রোগীরা বা বিভিন্ন ধরনের মানুষ আমাদের কাছে আসে পানি বা অন্যান্য জিনিস কিনে, এতে আমরা করোনা ঝুঁকিতে থাকি। খাওয়ার পানির জন্য রোগীরা অনেক টাইমে মেইন রোড ক্রস করে হোটেলে চলে যায় খাওয়ার পানির জন্য। সংকট রয়েছে নিরাপদ পানি ও বিদ্যুতের হয়রানি ও অপরাধী চক্রের কাছে জিম্মি বলে অভিযোগ রোগীদের। বিদ্যুৎ চলে গেলে অক্সিজেনের সমস্যা হয়, তো বিদ্যুতের লোককে ফোন দিলে ওনাদের আস্তে আস্তে 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। ওনারা আসে, তারপরে এটা ঠিক করে আবার অক্সিজেন দেওয়া আবার চলে যায়। সাধারণ অক্সিজেনের জন্য কিনে নেওয়া হচ্ছে 600 টাকা, এমন সকল ওষুধগুলো বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে।
জেলায় সংকটাপন্ন রোগীদের জন্য নেই আইসিইউ সুবিধা। দক্ষ জনবল ও স্থাপনার অভাবে অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে 2টি ভেন্টিলেটর। টেকনিক্যাল সমস্যার কারণে আজ পর্যন্ত এই বেডগুলো সেটিং পর্যন্ত করে নেই, তো অকাজও। সেন্ট্রাল অক্সিজেনের যে সমস্যা ছিল মেইনটেনেন্স হয়ে গেছে, ইনশাআল্লাহ 2-4 দিনের মধ্যে চালু দেবো, আমরা আইসিইউ চালু দেবো। হাসপাতালের সমন্বয়ক প্রয়োজনীয় জনবল সংকট স্বীকার করে অচিরেই সমস্যার সমাধান হবে বলে জানান কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল সমন্বয়ক। মেশিন আসতেছে আর 2টা ভেন্টিলেটর আমাদের আছে, সেটা এখনো কাজ শুরু করা হয়নি। বিদ্যুতের জন্য যে ব্যাপারটা, বিদ্যুতের জন্য আমরা ডুয়াল লাইনের কথা বলছি। আর পানির সমস্যা যেটা, পানির সমস্যা হলো যে ওই পানির মেশিনটা নষ্ট হয় ঘন ঘন। চিকিৎসার আরও আধুনিকায়নে, সার্বিক বিষয়ে জনবল ও সেবার মান বৃদ্ধি এবং চলমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম। অক্সিজেনের তো আমাদের প্রয়োজনীয়তা আছে, যেন আমাদের ঘাটতি না পড়ে অক্সিজেন, এই প্রয়োজনীয়তা তাগিদে যেন ঘাটতি না পড়ে, আমরা 3টা সেট আমরা রেডি করে রাখছি এবং 3টা সেটে ফুল অক্সিজেন আছে। আশা করি সমস্যা নেই, তবে আমরা এই 3টা আইসিইউ আমরা খুব দ্রুত হয়তো চালু করতে পারবো। এখানে ওইরকম বিদ্যুৎ সমস্যাটা নেই, 2 ফেজের লাইনে আমাদের এখানে নিয়ে দিয়েছি, সার্বক্ষণিক বিদ্যুৎ সমস্যা থাকবে। পানির যে সমস্যাগুলো সেগুলো আমরা মোটামুটি সমাধান করে দিয়েছি। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গায় সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনেও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি জনসাধারণকে। শুক্রবার সকাল থেকে কোনো প্রয়োজন ছাড়াই বাইরে বের হতে দেখা যায় সাধারণ মানুষজনকে। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 65 জনকে 35,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম, মাস্ক বিতরণ করেন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামহরে এক ভুক্তভোগীর মামলায় স্থানীয় সন্ত্রাসী আশিক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জেল হাজতে পাঠায়। আশিকের বাবা কবির হোসেন ও তার দলবলের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ কাদের মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর এবং লুটপাট করে। এ হামলায় আহত হয় 4 জন। পরে দেবিদ্বার থানায় ফোন করা হলে উপ পুলিশ পরিদর্শক সোহরাব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনন্দ টিভি রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।